জমিদার রজত তার স্ত্রী কাজল এবং যমজ মেয়ে রূপা ও পিঙ্কির সঙ্গে থাকত। রূপা এবং পিঙ্কি কলেজে পড়াশোনা করত। একদিন সকালে কাজল যখন হলরুমে বসেছিল, মা আমি কলেজে যাচ্ছি। রূপা আগে ব্রেকফাস্ট করে নে। মা বাড়িতে খাওয়া দাওয়া করতে আমার ভালো লাগে না, আমি বাইরে কিছু খেয়ে নেব। প্রত্যেকদিন বাইরে খাওয়া ঠিক নয়, শরীর খারাপ হতে পারে। ওসব কথা আমি জানি না মা, কিন্তু বাড়ির খাবার খেতে আমার একদম ভালো লাগে না। আরে রূপা, রূপা চলে গেল। রূপা প্রথম থেকেই এরকম। রূপা সেখান থেকে চলে যাওয়ার কিছু সময় পর পিঙ্কি তৈরি হয়ে সেখানে আসে। মা, লুচি আর ঘুগনি খুব টেস্টি হয়েছিল। সকাল সকাল এত ভালো খাবার খাওয়ানোর জন্য থ্যাংক ইউ। তোদের একজনের বাড়ির খাবার খেতে একদম ভালো লাগে না, আর অপরজনের বাইরের খাবার পছন্দ নয়। তোরা দুজন ব্যালেন্স করে থাকতে পারিস না? সময়ের সঙ্গে সঙ্গে নিজেদেরকে অ্যাডজাস্ট করতে হয়। আমার অভ্যাস অনেক ভালো আছে মা, আমার কোনো রকম সমস্যা হবে না। তুমি রূপাকে নিয়ে চিন্তা করো, সে সবসময় বাইরের খাবার পাবে না। আচ্ছা ঠিক আছে, আজ আমার ফ্যাশন ডিজাইনিং কোর্সের শেষ পরীক্ষা। এরপর আমি একটা ভালো কোম্পানি জয়েন করব। দেখবে মা, আমি অনেক উন্নতি করব। আমার আশীর্বাদ তোর সঙ্গে সব সময় আছে। আমি প্রার্থনা করব তোরা দুই বোন যেন অনেক উন্নতি করিস। এরপর পিঙ্কিও সেখান থেকে চলে যায়। রূপা MBA কলেজে পড়াশোনা করছিল, অপরদিকে পিঙ্কি ফ্যাশন ডিজাইনারের কোর্স করছিল। দুজনে নিজেদের পড়াশোনায় খুবই ভালো ছিল। তাদের বাবা মা ভেবে নিয়েছিল রূপা এবং পিঙ্কি চাকরি পেয়ে গেলে তাদের বিয়ে দিয়ে দেবে। এভাবেই দেখতে দেখতে কয়েক মাস কেটে যায়। একদিন রাতের বেলা, আরে রূপা, তুই এত ভালোভাবে তৈরি হয়ে কোথায় যাচ্ছিস? যদি তুই বাবা মাকে কিছু না বলিস তাহলেই তোকে বলবো। আচ্ছা ঠিক আছে, বলবো না। এবার বল কোথায় যাচ্ছিস? আজ রাতে আমার পুরানো বন্ধুরা পার্টি অ্যারেঞ্জ করেছে, সারা রাত মজা করবো সেখানে। বাহ, সারা রাত পার্টি? আমি কোনোদিন এরকম পার্টিতে যাইনি, কিন্তু তোর কথা শুনে মনে হচ্ছে অনেক আনন্দ হবে। ঠিক বলেছিস। কিন্তু রূপা, তুই এরকম সাধারণ জামা পরে যাচ্ছিস কেন? তোর কাছে পার্টি করার জন্য তো অনেক রকমের জামা আছে, ওগুলো পরে নিতে পারতিস। আরে বোকা মেয়ে, আমি যদি বাড়ি থেকে মডার্ন জামা পরে বেরোতে যাই তাহলে মা বাবা আমাকে আটকে ফেলবে। তাই আমি একটা ব্যাগের মধ্যে জামা নিয়ে নেব আর সেখানে গিয়ে চেঞ্জ করব। আরে বাহ, তুই তো অনেক বুদ্ধিমান। আচ্ছা ঠিক আছে, যা, আনন্দ করে আসবি ভালো করে। কিন্তু পিঙ্কি, তুই বাড়িতে একা কি করবি? তুইও চল না আমার সঙ্গে। তুই আমাকে পার্টিতে যেতে বলছিস? না না, আমার পার্টিতে যেতে ভালো লাগে না। আরে চল না রে বাবা, খুব ভালো লাগবে। রূপা অনেক করে বোঝানোর পর পিঙ্কি তার সঙ্গে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর দুই বোন বাড়ি থেকে বেরোতে যাচ্ছিল, এমন সময় হলরুমে বসে থাকা তাদের বাবা মা বলে, দুজনে কোথায় যাচ্ছিস? আসলে বাবা, আমরা পড়াশোনা করার জন্য বান্ধবীর বাড়িতে যাচ্ছি। কিন্তু পিঙ্কি, তোর যে এক্সাম শেষ হয়ে গেছে, তাহলে তুই কেন যাচ্ছিস? হ্যাঁ মা, আমার এক্সাম শেষ হয়ে গেছে, আমি রূপার সঙ্গে যাচ্ছি, না হলে তাকে একা যেতে হতো। এমনিতেই এখন আমার কোনো কাজও নেই। আরে বাহ, এ তো খুব ভালো কথা। আচ্ছা যা, দুজনে একসঙ্গে যা, নিজেদের খেয়াল রাখবি। আচ্ছা ঠিক আছে মা, বাই। এই বলে পিঙ্কি এবং রূপা বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তাদের চলে যাওয়ার পর কাজল তার স্বামীকে বলে, তোমার কি মনে হয় রজত, দুজনে পড়াশোনা করতে গেছে? না, কখনো না। রূপা পড়াশোনাতে অনেক ভালো, তাকে পড়াশোনা করার জন্য কারোর বাড়িতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমিও এটাই ভাবছিলাম, কিন্তু দুজনে গেল কোথায়? ড্রাইভার তাদেরকে পৌঁছে দিয়ে আসুক, তারপর তাকে জিজ্ঞাসা করব যে আমাদের মেয়ে দুটো কোথায় গেল। রজত এবং কাজল নিজেদের মধ্যে কথা বলতে থাকে। অপরদিকে তাদের ড্রাইভার রূপা এবং পিঙ্কিকে একটি ক্লাবের বাইরে পৌঁছে দেয়। এই নাও ড্রাইভার, 500 টাকা। ম্যাডাম, আপনি আমাকে টাকা দিচ্ছেন কেন? হ্যাঁ হ্যাঁ, টাকা দিচ্ছি। তুমি যদি ঠিকভাবে কাজ করো তাহলে এরকম ভাবে আরো অনেক টাকা পাবে। কিন্তু ম্যাডাম, আমাকে কি করতে হবে? তুমি বাড়ি গিয়ে বাবা মাকে বলবে যে আমরা এক বান্ধবীর বাড়িতেই নেমেছি, এই ক্লাবের ব্যাপারে কোনো কিছু বলবে না। ঠিক আছে ম্যাডাম, এবার আমি যাই। আর একটা কথা, আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য কাল সকাল 6টার সময় চলে আসবে। এরপর ড্রাইভার সেখান থেকে চলে যায়। ড্রাইভার যেতে যেতে রজত বাবুকে ফোন করে। হ্যালো বাবু,
রূপা ম্যাডাম আমাকে 500 টাকা দিয়ে এটা বলেছে যে আমি যেন আপনাকে না বলি যে তারা পার্টি করার জন্য ক্লাবে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি ফিরে এসো। এইভাবে বেশিরভাগ সময় রূপা পার্টি করার জন্য বেরিয়ে পড়তো এবং পিঙ্কির ইচ্ছে না থাকার সত্ত্বেও তাকে সঙ্গে নিয়ে যেত। তাদের ফাইনাল এক্সাম শেষ হয়ে যাওয়ার পরেও নানা রকম বাহানা করে দুজনে বাড়ি থেকে বেরিয়ে পড়তো। এরকমই একদিন একটি ক্লাবে পিঙ্কি যখন বসেছিল, এমন সময় এক ছেলে তার কাছে আসে। হাই পিঙ্কি, তুমি এখানে চুপ করে বসে আছো কেন? ডান্স করতে যাবে না? না না, আমার ডান্স পছন্দ নয়। তোমার এই জন্য ডান্স ভালো লাগে না কারণ তুমি ড্রিঙ্ক করো না। এই নাও, এক পেক খেয়ে নাও, তারপর ডান্স করতে অনেক ভালো লাগবে। তোমার বোনের দিকে দেখো, সে কত ভালোভাবে বিক্রমের সঙ্গে ডান্স করছে। না, আমার এসবের কোনো প্রয়োজন নেই। আমি পার্টিতে আসতে এবং ডান্স করতে কোনোটাই পছন্দ করি না। আমি শুধু রূপাকে একা না ছাড়ার জন্যই তার সঙ্গে আসি। এরপর পার্টি শেষ হলে রূপা এবং পিঙ্কি ক্লাবের বাইরে বেরিয়ে আসে। আরে রূপা, তুই কার সঙ্গে এত ডান্স করছিলি? সেই ছেলেটা কে ছিল? ছেলেটা তোর কেমন লাগলো আগে বল। আমি তো তোদেরকে দূর থেকে দেখলাম যে এক ছেলে তোর সঙ্গে ডান্স করছিল, কিন্তু তোকে দেখে মনে হচ্ছিল তুই ছেলেটাকে অনেক বছর থেকে চিনিস। অনেক বছর থেকে নয়, কিন্তু কয়েক মাস থেকে আমরা দুজনে ডেট করছি। ও মাই গড, তুই ছেলেটাকে ডেট করছিস? পিঙ্কি প্লিজ, এবার বাড়ি গিয়ে এই কথাটা মায়ের কানে তুলে দিস না যেন। বাবা মা আমাদের জন্য ছেলে দেখা শুরু করে দিয়েছে, তাই আমি ভাবলাম নিজের পছন্দের কোনো ছেলে দেখে নি। নিজের পছন্দের ছেলেকে বিয়ে করলে সারা জীবন সুখে কাটবে, না হলে অ্যারেঞ্জ ম্যারেজ করলে ভালো ছেলে খুঁজে পাওয়া মুশকিল। তুই কিন্তু ঠিক কথাই বলেছিস, কিন্তু বাড়িতে বাবা মা রাজি হবে তো? কেন রাজি হবে না? আমাদের হ্যাপি দেখতে চায় তারা, তাই তারা রাজি হয়েই যাবে। এভাবে কয়েকদিন কেটে যায়। একদিন জানা যায় যে রূপা খুব ভালো চাকরি পেয়ে গেছে। একটি হিল স্টেশনের কাছাকাছি জায়গাতেই তার চাকরি হয়েছে। আই এম প্রাউড অফ ইউ রূপা, তুই অনেক ভালো চাকরি পেয়েছিস, তাও আবার কত সুন্দর জায়গায়। সেখানে খুব ভালো লাগবে তাই না বাবা? ভাবতেই কত ভালো লাগছে। সবাই বছরে একবার সেখানে ঘুরতে যেতে চায়, কিন্তু আমি সেখানে প্রত্যেক দিন থাকবো। একদম ঠিক বলেছিস রূপা, আমি যদি তোর সঙ্গে সেখানে থাকতে পারতাম তাহলে কত ভালো লাগতো। কেন থাকতে পারবি না? তুই আমার সঙ্গেই চল। না না, আমি যেতে পারবো না রূপা। আমাদের ফ্যাশন ডিজাইনিং এর ক্যাম্পাসিং শুরু হয়ে যাবে। জানি না কেমন কোম্পানিতে চাকরি পাবো আর কোন জায়গায় পোস্টিং হবে। যা হবে খুব ভালোই হবে। তোরা দুজন যেখানেই থাকিস না কেন আনন্দের সঙ্গেই থাকিস। তাছাড়া তোরা জানিস তো যে তোদের বাবা তোদের জন্য পাত্র দেখতে শুরু করে দিয়েছে। বেশি খোঁজাখুঁজির আগে আমি তোদের কাছে জানতে চাই যে তোদের নিজেদের থেকে দেখা কোনো ছেলে থাকলে আমাদেরকে বলে দে। মা, রূপা বলতে বারণ করেছিল, কিন্তু এখন বলার সময় হয়ে গেছে। আসলে আমাদের রূপা একটা ছেলেকে খুব পছন্দ করে। তারা দুজনে একে অপরকে অনেক ভালোবাসে। সেই ছেলেটা হিল স্টেশনের পাশাপাশি একটা বড় কোম্পানিতে ভালো পোস্টে চাকরি করে। আমি রূপার সঙ্গে গিয়ে সেই ছেলের সাথে দেখাও করে নিয়েছি। আচ্ছা, সেই কারণেই দুজনে নানা রকম বাহানা করে বাড়ি থেকে বেরিয়ে যেতিস, তাই তো? এটা তো খুব ভালো কথা। রূপা আমাদের অর্ধেক খাটাখাটনি কমিয়ে দিয়েছে। রূপা, তুই সেই ছেলেকে বলে দে যে আমরা রাজি আছি, সে যেন বিয়ের ব্যাপারে চিন্তা করে। ঠিক আছে বাবা, আমি তাকে বলে দেব। পিঙ্কি, তোর খবর বল। না মা, আমার কোনো প্রেমিক নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখনের জন্য রূপার বিয়ে দিয়ে দেব। না বাবা, আমার একটা শর্ত আছে। যখন পিঙ্কির জন্য ছেলে পাওয়া যাবে তারপরেই আমি বিয়ে করব। আমি আর পিঙ্কি একসঙ্গে বিয়ে করতে চাই। রূপার শর্ত মতো তার বাবা মা পিঙ্কির জন্য পাত্র দেখতে শুরু করে দেয়। কয়েকদিন পর ভালো পাত্র পাওয়া যেতে বিয়ের একটা দিন ঠিক করে দেওয়া হয়। রূপা নিজের বয়ফ্রেন্ড বিক্রমের সঙ্গে ঘোরাফেরা করত এবং অনেক আনন্দেই থাকত। অপরদিকে পিঙ্কিও তার জন্য পছন্দ করা পাত্র তপনের সঙ্গে ঘুরে বেড়ানো শুরু করে দেয়। এরকমই একদিন সকালে। আরে পিঙ্কি, এত সকাল সকাল তুই কোথায় যাচ্ছিস? এমনকি তুই বাড়িতে ব্রেকফাস্ট পর্যন্ত করিসনি। রূপা, আজ আমি তপনের সঙ্গে বাইরে যাচ্ছি, একটা ট্রেকিং এর জায়গায় ঘুরতে যাব। আরে বাহ, তাহলে তো ম্যাডামেরও ঘুরতে বেড়াতে ভালো লাগতে শুরু করেছে। হ্যাঁ রে, ঘুরতে বেড়াতে ভালো লাগে, কিন্তু তোর মতো প্রতিদিন ক্লাবে গিয়ে পার্টি করতে এখনো ভালো লাগে না। ওসব জিনিসের মজা তুই বুঝতে পারবি না পিঙ্কি। আচ্ছা ঠিক আছে, এবার আমি যাই, দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে যা। কিছু সময় পর আমিও বিক্রমের সঙ্গে একটা রেস্টুরেন্টে যাব।
আজকে লাঞ্চ সেখানেই করে আসবো। আচ্ছা ঠিক আছে, ভালোভাবে এনজয় করিস। এরপর পিঙ্কি বাড়ি থেকে বেরিয়ে পড়ে। দেখতে দেখতে বেশ কিছু দিন কেটে যায় এবং দুজনের বিয়ের দিন চলে আসে। খুব ধুমধাম করে রূপা এবং পিঙ্কির বিয়ে হয়ে যায়। বিয়ের পর রূপা বিক্রমের সঙ্গে তার হিল স্টেশনের পাশের বাড়িতে চলে যায়। অপরদিকে পিঙ্কি তার বাড়ি থেকে কিছুটা দূরে সিটি সেন্টার নামক এক জায়গায় তার স্বামী তপনের সঙ্গে সেটেল হয়ে যায়। একদিন সকালে পিঙ্কিদের বাড়িতে। পিঙ্কি, আমি অফিসে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, যাবে। আমি সকাল সকাল উঠে ব্রেকফাস্ট রেডি করে ফেলেছি। চলো আগে ব্রেকফাস্ট করে নাও, তারপর অফিস যাবে। না পিঙ্কি, এমনিতেই আমার দেরি হয়ে গেছে। আমি অফিসের ক্যান্টিনে ব্রেকফাস্ট করে নেব, সেখানে খুব ভালো ভালো খাবার পাওয়া যায়। আর একটা কথা, আজ বাড়িতে ফিরতে দেরি হতে পারে। দেরি হবে কেন? আরে বিয়ের জন্য অনেকদিন ছুটি নিয়ে ফেলেছি, অনেক কাজ পড়ে আছে, সেই কাজগুলো শেষ করতে হবে। টাইমে কাজ না করতে পারলে রেপুটেশন খারাপ হয়ে যাবে। ঠিক আছে, কোনো ব্যাপার নেই। আচ্ছা পিঙ্কি, তুমিও নিজের জবের জন্য অ্যাপ্লাই করা শুরু করে দাও। আচ্ছা ঠিক আছে, অ্যাপ্লাই করে দেব। বাই, নিজের খেয়াল রাখবে। তুমিও সাবধানে যেও। এরপর তপন অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। সে চলে যাওয়ার পর পিঙ্কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ভাবতে শুরু করে। আজব ব্যাপার, তপন ক্যান্টিনের খাবার খেতে বেশি পছন্দ করে। সে যাই করুক, আমি কিন্তু বাড়ির খাবারই খাবো। তপন অফিসে যাতায়াতের সুবিধার জন্য কোম্পানির পাশে একটি সুন্দর বাড়িতে পিঙ্কির সঙ্গে থাকতো। তাদের বাড়ির কাছাকাছি অনেক বড় বড় ফ্যাশন ইন্ডাস্ট্রি ছিল। কয়েকদিন পর পিঙ্কি চাকরির জন্য অ্যাপ্লাই করা শুরু করে দেয়। তাদের জীবনে সবকিছু সুন্দরভাবেই চলছিল। অপরদিকে রূপা এবং বিক্রমদের বাড়িতে। রূপা, আজ অফিসে তোমার সময় কেমন কাটলো? খুব ভালো কেটেছে। সবাই আমার পেছনে পড়ে গেছে। সবাই বলছে বিয়ে করে নিলাম, তাই এবার তাড়াতাড়ি তাদেরকে পার্টিও দিতে হবে। মনে হচ্ছে কয়েকদিনের মধ্যেই পার্টি না দিলে তারা আমাকে মেরেই ফেলবে। তাহলে এবার তুমি তাদেরকে পার্টি দিয়ে দাও। তোমার দিন কেমন কাটলো বিক্রম? প্রতিদিনের মতো খুব ভালো কেটেছে। তুমি জানো, এই জায়গাটা আমার খুব পছন্দ। এখানকার বাতাস কত সুন্দর, তাছাড়া বড় বড় গাড়ির শব্দ নেই। এখানে থাকতে খুব ভালো লাগে। তুমি একদম ঠিক বলেছো বিক্রম। তুমি জানো রূপা, আমি এখানে বাড়ি কিনলাম কেন? আমার ব্যালকনিওয়ালা বাড়ি খুব ভালো লাগতো। আজ থেকে 30-35 বছর পর যখন আমরা বুড়ো হয়ে যাব এবং আমাদের চুল সাদা হয়ে যাবে, তখন আমরা দুজন এখানে বসে পুরানো স্মৃতিগুলো মনে করব। এরকম জায়গা থাকার মজাটাই আলাদা। তুমি খুব ভালো প্ল্যান করেছো। কিন্তু রূপা, আমি যতদূর জানি তুমি শহরের জমজমাট জীবন বেশি পছন্দ করো। তাহলে তুমি আমার সঙ্গে এখানে থাকতে পারবে তো? এখানে থাকতে তোমার অসুবিধা হচ্ছে না তো? তুমি সঙ্গে থাকলে আমি যে কোনো জায়গাতে হাসি খুশি থাকতে পারবো। বাহ, তুমি খুব ভালো কথা বলেছো। আমিও সারা জীবন তোমার সঙ্গেই থাকতে চাই। তারা দুজনে বসে বসে কথা বলছিল। এমন সময় তাদের দরজার বেল বেজে ওঠে। এরপর বিক্রম গিয়ে বাড়ির দরজা খোলে। দরজা খুলতে বিক্রম দেখে এক বয়স্ক স্বামী স্ত্রী সেখানে দাঁড়িয়ে রয়েছে। ক্ষমা করবেন, আমি আপনাদেরকে চিনতে পারলাম না। আমরা আপনার প্রতিবেশী। কয়েকদিন আগে আপনারা এখানে থাকতে এসেছেন, তাই দেখা করতে চলে এলাম। এরপর বিক্রম তাদেরকে বাড়ির ভেতরে নিয়ে আসে এবং সকলে সোফায় বসে গল্প করতে শুরু করে। নমস্কার আঙ্কেল, নমস্কার আন্টি, আমার নাম রূপা, আর এ হলো আমার স্বামী বিক্রম। নমস্কার রূপা, আমরা তোমাদের বেশি সময় নষ্ট করব না। শুধু এটা বলার জন্যই এসেছি যে আমাদের ছেলের বিয়ে হবে, আর কাল সন্ধ্যাবেলায় পার্টিতে তোমাদের দুজনকে যেতে হবে। থ্যাংক ইউ আঙ্কেল আন্টি, এটা দেখে খুব ভালো লাগলো যে আমাদের এখানে আসার সাথে সাথেই আপনাদের কাছ থেকে ইনভিটেশন পেয়ে গেলাম। আমরা অবশ্যই পার্টিতে যাব। তোমাদেরকে থ্যাংক ইউ বলতে হবে না, তোমরা শুধু আমাদের পার্টিতে পৌঁছে যেও, তাতেই আমরা খুশি হব। হ্যাঁ আন্টি, আপনি চিন্তা করবেন না, আমরা নিশ্চয়ই যাব। পরের দিন সন্ধ্যাবেলায় পার্টিতে যাওয়ার জন্য রূপা তার আলমারিতে কাপড় খুঁজতে শুরু করে, কিন্তু সে ভালো জামা খুঁজে পায় না। রূপা, আজ রবিবার, তুমি এত খাটাখাটনি করছো কেন? একটু রিল্যাক্স হয়ে বসো। আজকে আলমারি পরিষ্কার করতে হবে না। আমি আলমারি পরিষ্কার করছি না, পার্টিতে পরার জন্য একটা ভালো জামা খুঁজছি। আমার কাছে একটাও পার্টিতে পরার মতো জামা নেই। তোমার কাছে তো অনেকগুলো পার্টি ওয়্যার জামা আছে, তুমি এইভাবে নেই বলছো কেন? হ্যাঁ আছে, কিন্তু আমি একটা জামা দুইবার পরি না। প্রত্যেকবার পার্টিতে যাওয়ার জন্য আমি নতুন নতুন জামা ব্যবহার করতাম, তারপর সেই জামাগুলো পিঙ্কিকে পরার জন্য দিয়ে দিতাম। আচ্ছা ঠিক আছে, চলো আমরা শপিং করতে যাই।
সেখান থেকে তুমি নতুন জামা নিয়ে নেবে। হ্যাঁ চলো, আমারও মনে হয় এটাই সব থেকে ভালো হবে। এরপর বিক্রম রূপাকে নিয়ে শপিং করার জন্য বেরিয়ে পড়ে। তারা বাড়ির কাছাকাছি একটি মার্কেটে পৌঁছায় এবং সেখানে যাওয়ার পর রূপার কোন রকম জামা পছন্দ হয় না। দাদা, কখন থেকে এসব উল্টোপাল্টা জামা দেখাচ্ছ? লেটেস্ট ফ্যাশনের কোনো জামা দেখাও, এসব অনেক পুরানো যুগের ডিজাইন। ম্যাডাম, এখানকার সব দোকানে এরকম টাইপের জামা কাপড়টাই পাবেন। আপনি এখান থেকে কোনো একটা ড্রেস নিয়ে নিন, আপনাকে খুব ভালো মানাবে। না, তার কোনো প্রয়োজন নেই, এসব জামা আমি পছন্দ করি না। চলো বিক্রম। কিন্তু রূপা, পার্টিতে যাওয়ার জন্য এই ড্রেসটা নিয়ে নাও। আমি এরকম ড্রেস পরি না বিক্রম। এরপর সেদিন সন্ধ্যাবেলায় রূপা যখন দুঃখী হয়ে বসেছিল, এমন সময় বিক্রম তার কাছে আসে। রূপা, তুমি এরকম দুঃখী হয়ে বসে আছো কেন? ওখান থেকে একটা ড্রেস নিয়ে নিতে হতো। আরে বিক্রম, আমি ওরকম ওল্ড ফ্যাশন ড্রেস পরি না। তাহলে এবার তুমি কি করবে? কোন জামা পরে পার্টিতে যাবে? এরপর রূপা আবার আলমারিতে তার জামা খুঁজতে শুরু করে। অনেক খোঁজাখুঁজি করার পর রূপা তার একটি পুরানো জামা বার করে এবং পার্টিতে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। ম্যাডাম, তোমার মেকআপ কমপ্লিট হয়েছে, এবার চলো পার্টিতে যাই। হ্যাঁ, আমি রেডি হয়ে গেছি। কিন্তু বিক্রম, তুমি এরকম একটা পাঞ্জাবি পরেছো কেন? কোনো ভালো জামা কাপড় পরে নাও। এটাই তো ভালো জামা কাপড়, পার্টিতে এরকম জামা পরে গেলে খুব ভালো মানাবে। আরে প্লিজ বিক্রম, তুমি কোনো স্যুট পরে নাও না, এটাতে খুব খারাপ লাগছে। আরে রূপা, আমি এই জামাতে কমফোর্টেবল ফিল করি, আমাকে অন্য কিছু পরার জন্য বলো না। আচ্ছা ঠিক আছে, চলো। আমি যদি আগে জানতাম তুমি এই জামাটা পরবে, তাহলে আমি কোনোদিন তোমাকে এই জামাটা পরতে দিতামই না, এটা কোথাও লুকিয়ে রেখে দিতাম। হা 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 হা, এবার তো পরে নিয়েছি, আর কিছু করার নেই। চলো আমরা গিয়ে পার্টি এনজয় করি। এরপর বিক্রম এবং রূপা প্রতিবেশীদের বাড়িতে পার্টি অ্যাটেন্ড করার জন্য চলে যায়। তাদের প্রতিবেশী আরতি দেবী এবং কমল বাবু সকলের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেয়। আন্টি, আপনাদের বাংলোটা অনেক বড়, বাইরে থেকে খুব সুন্দর লাগছে। শুধু বাইরে থেকে দেখবে কেন, বাড়ির ভেতরে চলো, আমি ভালোভাবে তোমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আচ্ছা ঠিক আছে আন্টি, পরে কোনো একদিন যাব। এমনিতেই আজ আপনি অনেক ব্যস্ত আছেন, আমি আপনাকে বেশি ডিস্টার্ব করতে চাই না। আচ্ছা ঠিক আছে, অন্য কোনোদিন তোমাকে আমাদের বাংলোতে ঘোরাবো। এরপর রূপা এবং বিক্রম পার্টি অ্যাটেন্ড করার জন্য ভেতরে চলে যায়। রূপা প্রথম থেকে বাইরের খাবার খেতে খুব ভালোবাসতো, তাই সে খাবারের জায়গাগুলোতে গিয়ে নানা রকমের খাবার টেস্ট করতে শুরু করে। এখানে সব ওল্ড ফ্যাশন মানুষ এসেছে, লেটেস্ট ফ্যাশন সম্বন্ধে কারোর কোনো আইডিয়াই নেই দেখছি। সবাই বড় বড় জামা কাপড় পরে এসেছে, একমাত্র আমি আছি যে ছোট আর স্টাইলিশ জামা পরে এসেছি। পার্টিতে শুধুমাত্র রূপা ছোট জামা পরে আসায় কয়েকজন ছেলে তাকে দেখে নানা রকম কথা বলতে শুরু করে। আরে ম্যাডাম, কোথায় যাচ্ছ? ছোট ছোট জামাতে তোমাকে খুব ভালো লাগছে, একটু সাবধানে যাবে, না হলে কেউ তোমাকে চুরি করে নিয়ে চলে যেতে পারে। হা 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 হা। পার্টিতে আসা কয়েকজন মহিলাও রূপার ব্যাপারে নানা রকম কমেন্ট করতে শুরু করে। আরে মেয়েটার জামা কাপড় দেখো, বিয়েতে এসেছে নাকি ফ্যাশন শোতে এসেছে বোঝাই যাচ্ছে না। বিয়ে বাড়িতে কেমন জামা পরতে হয় মেয়েটা সেটাও জানে না। সকলের কথা শুনে রূপা প্রচন্ড রেগে যায়। এরপর পার্টি থেকে বাড়ি ফেরার সময় রূপা বিক্রমকে বলে, এই সমস্ত গ্রাম্য পার্টিতে যেতে আমার একদমই ভালো লাগে না। সেখানে যাওয়াটাই আমার ভুল হয়ে গেছে। কেউ ঠিকঠাক মতো জামা কাপড় পরতেই জানে না, সবাই ওল্ড ফ্যাশন জামা পরে এসেছিল। তারা আমাকে নিয়ে আবার নানা রকম কথাও বলছিল। রূপা, হয়তো এটা ঠিক কথা যে তোমার জামা লেটেস্ট ফ্যাশনের, কিন্তু জায়গা হিসেবে আমাদের জামা কাপড় পরা দরকার। এসব ফালতু কথা আমি মানি না। আমি যেমন আছি আমি সেরকমই থাকবো, জায়গার সঙ্গে আমি নিজের জামা কাপড় চেঞ্জ করতে পারবো না। এখানকার লোকেরা উল্টো পাল্টা জামা কাপড় পরে, তাদেরকে আমার কাছ থেকে শেখা দরকার যে নতুন স্টাইলের জামা কাপড় কিভাবে পরতে হয়। রূপা বিক্রমের সঙ্গে লাভ ম্যারেজ করেছিল, তাই যেমন করে হোক তাকে হাসি খুশি থাকতে হতো। এরপর থেকে সে প্রতিবেশীদের কথায় গুরুত্ব না দিয়ে বিক্রমের সঙ্গে ব্যস্ত থাকতে শুরু করে। অপরদিকে পিঙ্কিদের বাড়িতে। আরে তপন, তুমি কাজ থেকে চলে এসেছো? আজ তোমার জন্য একটা গুড নিউজ আছে। কিরকম গুড নিউজ? আমি জিসিটি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে চাকরি পেয়ে গেছি। তাদের কোম্পানি অনেক ভালো, সেখানে আমি খুব ভালোভাবে নিজের ক্যারিয়ার করতে পারবো। জিসিটি ফ্যাশন ইন্ডাস্ট্রি, ওই কোম্পানিটা এইমাত্র মার্কেটে নাম কামাতে শুরু করেছে। সেখানে কাজ করলে তুমি অনেক কম স্যালারি পাবে। হ্যাঁ, এটা ঠিক কথা। সেখানে স্যালারি একটু কম পাবো, কিন্তু আমাকে যে পোস্টে চাকরি দেওয়া হচ্ছে সেটা অনেক ভালো পোস্ট।
একবার এক্সপেরিয়েন্স হয়ে গেলে পরে আমি অনেক বড় পজিশনে যেতে পারবো। তাতে কি হয়েছে, স্যালারি কম দেবে এটাই বড় কথা। তুমি এটা ভুলে যেও না, আমরা অনেক এক্সপেন্সিভ জায়গাতে থাকি। এখন থেকে তোমার স্যালারি কম হলে পরে আমাদের বেবি প্ল্যান এবং তাদের পড়াশোনা সব জিনিসে কম্প্রোমাইজ করতে হবে। তুমি বুঝতে পারছো? কিন্তু তপন, এই কোম্পানি আমার অনেক পছন্দ হয়েছে। এসব পছন্দ অপছন্দ ছেড়ে দাও, তুমি টাকার দিকে ফোকাস করো, শুধু টাকার দিকে। আচ্ছা ঠিক আছে, আমি অন্য কোম্পানিতে ট্রাই করব। খুব ভালো, এটাই আমাদের জন্য ভালো হবে। আচ্ছা ঠিক আছে, এবার গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমরা একসঙ্গে ডিনার করব। আজ আমি তোমার জন্য স্পেশাল খাবার রান্না করেছি। আরে কথায় কথায় আমি এটা বলতে ভুলে গেলাম যে আজ আমার বস তাদের বাড়িতে একটা পার্টি অ্যারেঞ্জ করেছে। এখানকার সবচেয়ে ভালো রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করা হয়েছে। তুমি রেডি হয়ে নাও, আমরা সেখানে যাব। তোমার বসকে তো আমি জানি না, তাহলে তাদের বাড়ির পার্টিতে কি করতে যাব? তুমি চলে যাও, আমি বরং বাড়িতেই থাকি। তোমার কি মাথা খারাপ হয়েছে পিঙ্কি? তুমি না গেলে বসের সামনে আমার মান সম্মান শেষ হয়ে যাবে। তুমি সেখানে গিয়ে বসের ওয়াইফের একটু নাম করে দিলে এবং তাদের বাড়ির একটু প্রশংসা করে দিলে আমার প্রমোশন পেতে অনেক সুবিধা হবে। এসব তুমি কি বলছো তপন? যাও, গিয়ে রেডি হয়ে নাও, বেশি দেরি করে পার্টিতে পৌঁছালে চলবে না। আমার কোনো ব্যবহারে বসের খারাপ লেগে গেলে আমার জায়গায় অন্য কেউ প্রমোশন পেয়ে যাবে। বন্ধুরা, আজকের জন্য এতটাই। গল্পটি তোমাদের পছন্দ হলে অবশ্যই লাইক করে দিও। পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার আমরা ফিরে আসছি তোমাদের জন্য পরের পর্ব নিয়ে।